দিন যতই যাচ্ছে এদিকে নীলার বিয়ের কথাবার্তা ততই এগিয়ে যাচ্ছে। নিবিড় ও নীলার মধ্যখানে এখন দুইটা প্রবলেম প্রাচীর হয়ে দাঁড়ালো। প্রথমটা হলো নীরা, আর দ্বিতীয়টা হলো তার উপর থাকা পুলিশি অভিযোগটা। সেদিন তুষার নীলার বিয়ের খবরটা দিলে সেদিনের পর থেকে মনের ভেতর যেন কেমন একটা অন্যরকম অনুভূতি হতে শুরু করলো তার। এই যেন মনটা সমুদ্রের কিছু ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে থাকে। আবার নীরা ও তার বাচ্চা এটা ভাবতেই পুকুরে আবদ্ধ হওয়া পানির ন্যায় শান্ত হয়ে যায় মনটা। সবকিছুর ভিড়ে আরেকটা ভাবনা তাকে বারবার আফসোসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বন্ধুকে বাঁচাতে পুলিশের কপ্পরে পড়ার কারণে তার কোনো বিন্দু মাত্র আফসোস নেই। বন্ধুকে বাঁচাতে পেরেছে এটাই অনেক। তবুও ছোট আফসোসটা হলো ফারিহা ও তার বাবা মা আর তার ফোনে দেখা সেই ছোট্ট ফাহাদের ছবি। মনটা ছটফট করছে যেন পুলিশি অভিযোগটা দূর হলে পরতমেই ছুটে সেই বাড়িতে চলে যাবে সে। কিন্তু বাড়িটা কোথায়, ঠিকানা তো জানে না সে। তাহলে কোথায় যাবে সে? আর অপরিচিত ওই মানুষগুলোর জন্য বুকটা এমন খা খা করছে কেন? ছুটে যাওয়ার ইচ্ছে আর এই আকর্ষণ যেন চুম্বকের চেয়েও শক্তিশালী। লাইফে ডিপ্রেশন যখন চেপে ধরে তখন সব দিক থেকেই আসে। নিবিড়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। পুলিশের ভয়, নীলার বিয়ে হয়ে যাওয়ার ভয়, বাবা মাকে কি খুঁজে পাবে এই চিন্তা, সূর্যকে কেন্দ্র করে গ্রহ যেমন ঘুরে তেমনি সব যেন মাথার উপর দিয়ে ঘুরছে নিবিড়ের। রুশান এখন মোটামুটি ভালোর দিকে, আর কয়েকদিন হসপিটালে রেখে পুরোপুরি সুস্থ হলে তাকে রিলিজ দেওয়া হবে। সেই সুবাদে সেখানে রাজ থেকে আর বাকি সবাইকে পাঠিয়ে দিল বাসায়। আর রিত তো এমনিতেও আছে সেখানে। রাইসা প্রথমে আপত্তি করলেও পরে বুঝিয়ে বললে বিষণ্ণ মনে যেতে রাজি হয়। রুশানকে খাইয়ে দিয়ে বাইরের দিকে গেল রাজ। রুশান খাওয়া শেষে বিশ্রাম নিচ্ছিল। এই কয়েকদিন রাইসা তার পাশেই বসে থাকতো। আজ না দেখায় ব্যাপারটা একটু চোখে হারানোর মতো ফিল হচ্ছে। তবুও নিজেকে এতটা দুর্বল ভাবা ঠিক না। চোখের আড়াল মানেই তো আর দৃষ্টির আড়াল নয়। মনের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চোখ বন্ধ করলে প্রিয় মানুষটাকে অনুভব করা যায়। কিছুক্ষণ পর বাইরে থেকে এসে রুশানের পাশে বসে রাজ টিস্যু দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল সে। রুশান চোখ খুলে রাজের দিকে তাকালো। রাজ ফোন বের করে একটু কৌতূহল নিয়ে রুশানের দিকে একটা ছবি দেখিয়ে বলে, চিনতে পারিস তাকে? রুশান কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তার সম্পর্কে তো ডিটেলস কিছুই বলিনি, বের করলি কিভাবে? রাজ ফোন আবার পকেটে নিয়ে হেসে বলে, ওর সম্পর্কে আমার কাছে তোর কিছু ডিটেলস জানার থাকলে বলতে পারিস। এদিকে লোকটার থেকে অজ্ঞান করা ওষুধটা আনার পর সারা রাত ধরে প্ল্যান করলো তুষার। সবকিছু প্ল্যানিং শেষে পরদিন সকালে তার একটা পরিচিত ডাক্তারকে সবকিছু খুলে বলে ম্যানেজ করে নিল। বিকেলে নীরার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয় তুষার। বাড়ির সামনে এসে গাড়িটা বাইরে দাঁড় করিয়ে ভেতরে চলে গেল তুষার। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজার সামনে দাঁড়িয়ে চারপাশে একবার চেয়ে নিল তুষার। তারপর একটা কাপড় দিয়ে নিজের মুখটা পেঁচিয়ে নিল যাতে নীরা চিনতে না পারে। সব ঠিকঠাক থাকলে দরজায় টোকা দেয় সে। একটু পর নীরা ক্লান্তি নিয়ে এসে দরজা খুলে দেয়। হয়তো বিকেলে একটু বিশ্রাম নিচ্ছিল। হুট করে দরজা খুলে বাইরে মুখ বাঁধা কাউকে দেখলে কে সূচক শব্দটা মুখ থেকে উচ্চারিত হওয়ার আগেই তুষার রুমাল চেপে ধরল মুখে। কিছুক্ষণের মাঝেই জ্ঞান হারিয়ে ফেলে নীরা। তুষার তাকে নিয়ে সোজা গাড়িতে তুলে নিল। দারোয়ান কারণ জানতে চাইলে তুষার বলে, হুট করে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এসেছি। লোকটা বলেছিল একবার ব্যবহার করলে 5 থেকে 6 ঘন্টার মতো কাজ করে। এই 5 থেকে 6 ঘন্টার মাঝেই সব কমপ্লিট করতে হবে। সময় যথেষ্ট আছে, আবার বেশিও নেই। নীরাকে নিয়ে তার ডিএনএ টেস্ট করে বাসায় ফিরতে মোটামুটি 4 ঘন্টার মতো লেগেছে। তবুও জেগে যাবে ভেবে ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করে দিয়েছিল। এবার নির্দিষ্ট সময়ের জন্য জ্ঞান ফেরার কোনো চান্সই নেই। বাসায় এনে নীরাকে তার রুমে শুইয়ে দিয়ে বের হয়ে গেল তুষার। সবকিছু শেষ হতে প্রায় রাত নেমে এলো। এখনো অনেক কাজ বাকি। আজকের মাঝে সব করতে হবে। হাতে সময় খুবই কম। রাহাত নামের ছেলেটার সম্পর্কে সেদিনই খোঁজ নিয়েছিল তুষার। কোথায় থাকে, কোথায় আড্ডা দেয়, এভরিথিং অল। বাইরে কিছুক্ষণ আড্ডা শেষে বাসায় ফিরেছিল রাহাত। তুষার পেছন পেছন গিয়ে রুমাল চেপে ধরল ছেলেটার মুখে। একইভাবে তাকেও হসপিটালে গিয়ে ডিএনএ টেস্ট করে পুনরায় রাহাতের বাড়ির গেটের সামনে রেখে যায় তাকে। এবার শুধু রিপোর্টটা হাতে পাওয়ার অপেক্ষা। গভীর রাত, আকাশে গরুম গরুম শব্দ হচ্ছে। হয়তো একটু পর বৃষ্টি ফোঁটা আছড়ে পড়তে শুরু করবে ধারার বুকে। অন্ধকারে পিন্টুদের গোপন আস্তানার সামনে এসে দাঁড়ালো রাজ। মাথায় হুডি পরা, মুখে মাস্ক। চিকচিক করা ধারালো ছুরিটায় একবার আঙুল দিয়ে পরীক্ষা করে নিল সে। একটু মুচকি হেসে সামনের দিকে পা বাড়ালো। দেখে সেখানে কয়েকজন ছেলে বাইরে হাঁটাহাঁটি করছে, আর ভেতর থেকে কয়েকটা মেয়ের চিৎকারের আওয়াজ ভেসে আসছে রাজের গানে। বাইরে থাকা 7 জন ছেলের মাঝে কিছুক্ষণ দৃষ্টি রেখে সমীকরণ মিলিয়ে নিল রাজ। ধারালো ছুরিটা ডান হাতে শক্ত করে ধরে ভেতরে চলে গেল রাজ। হাতে থাকা ধারালো ছুরিটাও নিজের তেজস্ব শক্তি দিয়ে কয়েক সেকেন্ড ব্যবধানে ওখানে থাকা 4 জন ছেলের মাথা আলাদা করে ফেলল সে। ভেতরে থাকা ছেলেগুলো মেয়ে নিয়ে ফুর্তিতে মেতে উঠায় বাইরের দিকে খেয়াল নেই তাদের। বাইরে থাকা বাকি 3 জন ছেলে ভেতরে থাকা লোকদের ডাকার চেষ্টা করে আবার রাজের দিকে তেড়ে আসলে তাদেরও বাকি 4 জনের মতো একই অবস্থা হলো। সেই 3 জনের বিপদ
বিপদ সংকেত ভেতরের কয়েকজনের কানে গেলে তাদের মাঝে দুজন বেরিয়ে আসার মুহূর্তে দরজা ক্রস করতেই গলায় হাত চলে যায় তাদের। নিজেদের রক্তস্রোত আটকানোর অপ্রাণ চেষ্টা করছে তারা, কিন্তু কিছু সেকেন্ডের মাঝেই মাটিতে লুটিয়ে পড়ল তারা। তাদের থাপড়ানো গায়ের উপর দিয়ে পা বাড়িয়ে ভেতরে প্রবেশ করে রাজ। সেখানে এক এক রুমে ছিল মোট মিলে 6 জন লোক। এক এক করে দরজা খুলে ভেতরে গিয়ে লোকগুলোর মাথা আলাদা করে দিয়ে মেয়েগুলো থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল রাজ। মেয়েগুলোর মাঝে কেউ এতক্ষণ ওই নরপশুদের হাত থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করছিল, আর কাউকে চিড়ে খাওয়ার মতো পশুর মতো ওই লোকগুলো ঝাঁপিয়ে পড়েছিল, আর দুজন তাদের থেকে রেহাই পায়নি। রাজ আসার আগেই নিজেদের সব হারালো না চাইতেই। ফ্লোর খামচে ধরার মতো করে কাঁদছে মেয়েগুলো। আবার কেউ এমন পরিস্থিতিতে ভয়ে জড়সড় হয়ে এক কোণে দেওয়ালের সাথে মিশে আছে। সেখানে মেয়ে ছিল টোটাল 8 জন। সবাইকে এক জায়গায় হতে বলে রাজ অন্যদিকে ফিরে সবাইকে অভয় দিয়ে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর সবাইকে সেখান থেকে বের করে বলে, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। ভয় পাওয়ার কিছুই নেই, আফসোসেরও কিছু নেই। ভেবে নিবেন এটা ভাগ্যেরই লিখন ছিল। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেল। বাইরে থাকা শরীরগুলো এতক্ষণে নিস্তেজ হয়ে গেছে। তাদের ছিটকে পড়া রক্তগুলো রাজের শরীর লাল হয়ে আছে অনেক জায়গায়। মেয়েগুলো এমন পরিস্থিতিতে ভয়ে দৌড়ে চলে গেল একসাথে। কেউ দাঁড়িয়ে থাকলেও বাকিদের দেখা দেখি ওদের পিছু পিছু তারাও চলে গেল। হয়তো কোনো না কোনো ভাবে তারা তাদের বাসা খুঁজে পাবে। তবে আজ হারানো কিছুই ফিরে পেত না আর। হয়তো এখান থেকে মেয়েগুলোকে চালান করে দেওয়া হতো অন্য কোথাও। সেখান থেকে এমন আরো অনেক মেয়ের সাথে পাচার হয়ে যেত কোনো ভিন্ন দেশে। হারাতো সব, ভেঙে যেত পরিবারকে নিয়ে গড়া বিন্দু বিন্দু স্বপ্নগুলো। ভেতর থেকে বেরিয়ে বৃষ্টির মাঝে দাঁড়ালো রাজ। শরীর ভিজে রক্তগুলো ধুয়ে ফোঁটা ফোঁটা টপ টপ করে আছড়ে পড়ছে নিচে। হাতে থাকা ছুরিটা রক্তে লাল হয়ে থাকলেও এখন সেই রক্ত একটু একটু করে ধুয়ে দিতে লাগলো সেই বৃষ্টির ফোঁটা। ঝুমঝুম বৃষ্টির মাঝে মাথা কাটা লাশগুলো ভিজতে লাগলো, রক্তগুলো মিশে যেতে লাগলো। রাজ মাস্কের আড়ালে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দিয়ে ছুরি দিয়ে রং করা দেওয়ালে ছোট্ট একটা মেসেজ লিখে গেল। মেসেজটিতে লেখা ছিল, ফার্স্ট ওয়ার্নিং। রাত 3টার সময় ফোন বেজে ওঠে নিলয়ের। ঘুমো ঘুমো চোখে ফোন হাতে দিয়ে উঠে বসে সে। ফোনের স্ক্রিনে পিন্টুর নাম্বার ভেসে উঠলে ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে যায় সে। পিন্টু কিছুটা অস্থিরতার ভাব নিয়ে বলে, ভাই একটা ঝামেলা হয়ে গেছে। নিলয় এক হাতে চোখ কসলাতে কসলাতে বলে, এত রাতে আবার কি হয়েছে? মোটামুটি সবই তো এখন স্থগিত আছে, তাহলে ঝামেলা হয়েছে কোথায়? পিন্টু আবার বলে, ঝামেলা অনেক জটিল ভাই। গ্রুপ সিয়নের 15 জন লোককে কারা যেন মার্ডার করে ফেলে রেখে গেছে। যাওয়ার সময় একটা মেসেজও রেখে গেছে। নিলয়ের মাঝে এবার একটু সিরিয়াস ভাব ফুটে উঠল। একসাথে 15 জন লোককে মার্ডার করে যাওয়া, আবার মেসেজ রেখে যাওয়া। পুলিশ হলে তো এভাবে না মেরে ধরে নিয়ে যেত। তাহলে C1-এ কি এমন ঘটে গেল? ফোন রেখে রুমে আসে নিলয়। ট্রাউজার পরে থাকা অবস্থায় জুতা পরে বেরিয়ে যায় সে। রুম থেকে বের হয়ে যাওয়ার সময় চোখ খুলে নিলয়ের দিকে তাকায় তুষার। রাজ রুশানের সাথে হসপিটালে, আবার নিবিড়ও রাজের বাসায় একসাথে ছিল শুধু তুষার আর নিলয়। তুষার পাশ থেকে ফোন হাতে দিয়ে দেখে ঘড়ির কাঁটা তখন 3:10। এত রাতে নিলয় কোথায় যাচ্ছে? বিষয়টা একটু সন্দেহজনক মনে হলো তার। এত রাতে দারোয়ানকে গেট খুলতে বলাটা কিছুটা রিস্কি। এত রাতে বাইরে গিয়েছে, বিষয়টা অন্য কারো কানে গেলে তাদের মনে সন্দেহ তৈরি হতে পারে। তাই দারোয়ানকে না ডেকে সাবধানে দেওয়াল টপকে পার হয়ে গেল নিলয়। রাস্তার পাশে একটা গাড়ি এসে দাঁড়ালো। চারদিকে তাকিয়ে সেটাতে উঠে চুপচাপ চলে যায় নিলয়। কিছুক্ষণ আগে ঝড় হওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও রাস্তার পাশে থাকা সোর ল্যাম্পপোস্টের আলোয় সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে এতক্ষণ চুপচাপ গ্রিল ধরে ব্যালকনি থেকে নিলয়ের দিকে তাকিয়েছিল তুষার। তুষারের চারপাশে এসব কি হচ্ছে? রুশান হসপিটালে ভর্তি হওয়ার পর তাকে চারপাশে পুলিশ দিয়ে গার্ড দেওয়া হচ্ছে। তারপর রাজকে এতদিন সবাই সবচেয়ে ভদ্র ছেলেটা বলে চিনত, আর সেই রাজও কোনো সাধারণ ছেলে না। তারপর হলো নিলয়, বন্ধু মহলের সবচেয়ে সরল মনের ছেলে হিসেবে সবাই এই নিলয়কেই চিনত। তবে ইদানিং তার চলাফেরায় তেমন একটা সরলতা নেই। কেমন একটা ছন্নছাড়া ভাব এসে গ্রাস করে নিয়েছে তাকে। এখন রাতের বেলায় ফোন আসা, আবার দামি গাড়ি নিয়ে কোথাও চলে যাওয়া, এই নিলয়ের মাঝে আবার কি লুকিয়ে আছে? প্রশ্ন জাগে মনে। তুষার নিজেই যেন বন্ধুদের নিয়ে একটা ঘোরের মাঝে কাটাচ্ছে। কি হচ্ছে এসব? চারপাশটা যেন তার কাছে একটা রহস্যের বেড়াজাল হয়ে দাঁড়িয়েছে। রাজ, রুশান, নিলয়, এদের কাউকেই তার স্বাভাবিক মনে হচ্ছে না। নিলয় ওই জায়গাটায় পৌঁছে দেখে পিন্টু ও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, আর অনেকগুলো লাশ পড়ে আছে। কারো শরীর এক জায়গায় আর মাথা আরেক জায়গায়। কেউ পড়ে আছে গলাকাটা অবস্থায়, ভিজে মাটির সাথে লেপ্টে আছে তারা। নিলয় ভেতরে প্রবেশ করে দেখে ভেতরে কয়েকটা লাশ। সবকিছু দেখে বাইরে এসে চিন্তিত ভঙ্গিতে দাঁড়ালো সে। কি নির্মম এই হত্যাগুলো! পুলিশ হলে হয়তো ধরে নিয়ে যেত, নয়তো গুলি করে মারতো। এভাবে কাউকে মাথা আলাদা করে দিয়ে কাউকেই জবাব করে মারতো না। পিন্টুর দিকে চেয়ে প্রশ্ন করে, আর কি মেসেজ দিয়ে গেছে? কিছুক্ষণ আগে ঝড় বন্ধ হওয়ায় এখনো বিদ্যুৎ সংযোগ বন্ধ। সৌরবিদ্যুতের আলোয় ভেতরে কয়েকটা লাইট জ্বললেও বাইরের দিকটা খুটখুটে অন্ধকার। বাইরের লাইটগুলো কয়েকটা ভাঙা অবস্থায় ঝুলে আছে। পিন্টুর পাশে থাকা লোকগুলোর প্রত্যেকের হাতে একটা করে টর্চ লাইট। পিন্টু ওদের থেকে একটা লাইট নিয়ে দেয়ালে ছুরি দিয়ে লেখাটার দিকে ধরলো।
নীলয় ওদিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা মেসেজ লেখা আছে শুধু ফার্স্ট ওয়ার্নিং। পাশ থেকে পিন্টু বলে, ভাই এমন সাহস কারা দেখিয়েছে তা আমার মাথায় ধরছে না। নীলয় সেখানে থাকা কোণে কোণে সিসি ক্যামেরাগুলোর দিকে তাকালো, তারপর পিন্টুর দিকে চেয়ে বলে, সব কি ঝড়ের আগে হয়েছে নাকি পরে? পিন্টু বলে, আগেই হয়েছে হয়তো, কারণ ঝড়ের সময় হলে ভিজে যাওয়া কাঁচা মাটিতে ধস্তাধস্তির চিহ্ন থাকতো। ততক্ষণে বিদ্যুৎ চলে এলো, বন্ধ হয়ে থাকা কয়েকটা বাড়তি লাইটও জ্বলে উঠলো। এবার নীলয় নিজের মাঝে বিড়বিড় করে বলে, ঝড়ের আগে হলে সব পরিষ্কারই দেখা যাবে, বলেই ভেতরের দিকে হাঁটা ধরলো সে। ভিডিও ফুটেজে দেখছে একটা ছেলেই সব করছে, কারো সাহায্য নেয়নি। তবে মাথায় হুডি পরে ও মুখে একটা জোকারের মাস্ক পরায় তাকে চেনা যাচ্ছে না, চোখগুলোও দেখা যাচ্ছে না ঠিকভাবে। ছেলেটা আবার ইচ্ছাকৃতভাবেই একবার ক্যামেরার দিকে তাকিয়ে মুঠো হাতের মধ্যম আঙুল দেখিয়ে গেল, যা দেখে মেজাজ বিগড়ে গেল নীলয়ের। একা একটা ছেলে এত কিছু করে ফেললো, অথচ কেউ আর কিছুই করতে পারলো না। আর এই ছেলেটাই বা কে? তার সাথে শত্রুতাটা কিসের? কেন করছে এসব? সবকিছু জানা যাবে, তার আগে জানতে হবে এই ছেলেটাকে। নীলয় এবার পিন্টুর দিকে চেয়ে বলে, লাশগুলো সরিয়ে সকাল হওয়ার আগেই এখানে সবকিছু আগের ন্যায় স্বাভাবিক করে নে, যেন টিমের অন্য মেম্বাররা এসব দেখে আতঙ্কিত না হয়। রুশান ও রাজের কথা মতো নিবিড়কে পুলিশের কাছে নিয়ে যায় তুষার। রুশান সব ম্যানেজ করে নিলেও অভিযোগ থাকায় নিবিড়ের থানায় যোগাযোগ করাটা জরুরি ছিল। তাই রুশান আশ্বাস দিয়ে রাজকে বলে, নিবিড়কে থানায় পাঠান, 2-1 দিনের মাঝেই সব ঠিক হয়ে যাবে। এদিকে নীলার বিয়ের বাকি আছে আর 5 দিন, এখনো নিবিড়ও পুরোপুরি ঝামেলায় মুক্ত হয়নি। আর তুষারের হাতেও এখনো রিপোর্টগুলো আসেনি, আসবি বা কি করে? গতকাল রাতের মাঝেই তো টেস্টগুলো করিয়েছে। নিবিড় নিজের মাঝে একটু নার্ভাস হয়ে বলে, খারাপ কিছু হবে না তো? তুষার আশ্বাস দিয়ে বলে, কিচ্ছু হবে না, তবে তোকে যদি কোনো কিছু জিজ্ঞেস করে তখন আমি যেমনটা বলে দিয়েছি ঠিক তেমনই বলবি। রুশান বলেছে এসব বলতে, আর অভিযোগ উঠে গেলেই তুই পুরোপুরি মুক্ত, আর তখন তোর জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ থাকবে। নিবিড় কিছুটা কৌতূহল নিয়ে বলে, সেটা কি? তুষার হেসে বলে, সময় হলে দেখবি। নিবিড় মনটা বিষণ্ণ করে বলে, নীলার বিয়ে হয়ে যাবে এটাই সারপ্রাইজ তাই তো? তুষার বলে দিলে তো আর সারপ্রাইজ থাকে না। আরো 1 দিন কেটে গেল। এদিকে নিজের রুমে চুপচাপ 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে নীলা। আর 4 দিন আছে বাবা বলেছে বিয়ের প্রস্তুতি নিতে। একদিকে বাবার এমন ডিসিশন, অন্যদিকে নিবিড়ের বিপদ। নিবিড় তার না হলেও সে সবসময় চায় নিবিড় কোনো না কোনো ভাবে ভালো থাকুক। সব মিলিয়ে চোখ দুটো ভিজে উঠেছে বারবার। বিকেলের দিকে তুষার নীলাকে ফোন দিয়ে বলে, নিবিড় পুলিশের ঝামেলা থেকে মুক্ত হয়েছে। যা শোনার পর থেকেই যেন নীলার নিজেকে কোনো বন্দি খাঁচার পাখির মতো মনে হতে লাগলো। নিবিড়কে কাছ থেকে দেখার ইচ্ছেটা আরো তীব্র হয়ে হানা দিল মনে। মানুষটা অন্য কারো জানার পরেও কেন এত কাছে যেতে ইচ্ছা করে? নিবিড়কে দেখতে বাড়ি থেকে বের হতে চাইলে তার বাবা কঠোরভাবে নির্দেশ দেয়, বিয়ের আগে এই 3 দিন ঘরের বাইরেও যেন পা না রাখে। কান্নাকাটি করেও বাবার মন গলাতে পারেনি। রুমে এসে কিছুক্ষণ একা বসে কান্না করছিল সে। কান্না করলে নাকি নিজেকে অনেক হালকা মনে হয়, ঠিক যেমন বৃষ্টি হওয়ার পর আকাশ পরিষ্কার হয় তেমন। সারা বিকেল ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নীলা। নিবিড় বাসায় ফিরলে বাড়িতে ঢোকার সময় এই ব্যালকনি থেকে দেখতে পাবে সে। কিন্তু সারা বিকেল দাঁড়িয়ে থেকেও নিবিড়ের দেখা মিলল না আর, কারণ বিকেলে নিবিড় চলে গেল রুশান কেমন আছে তার খোঁজ নিতে। নীরার কথা, ফারিহাকে খোঁজার কথা সব যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল একটা প্রশ্নের আড়ালে, আর তা হলো বন্ধু কেমন আছে। অনেকদিন পর রাজ, রুশান, তুষার এদের সবার সাথে একসাথে সময় কাটানো নিবিড়। নীলাই তো আজ সারা দিনই উধাও। ফৈদানটিও এসেছে হসপিটালে। নিবিড় যার সাথে মায়ের মতো ফ্রি ছিল তার দিকে আজ লজ্জায় তাকাতে পারেনি। তাকাবেই বা কি করে? নিবিড় যে খুব জঘন্য একটা অপবাদ নিয়ে তার অপ্রিয় হয়ে গেছে সে। রাতের বেলায় নিবিড় তুষারকে সাথে নিয়ে চলে গেল বাসায়, নীরাকে যেখানে রেখেছে সেখানে। তুষার দরজায় টোকা দিলে নীরা দরজা খুলে তুষারের সাথে নিবিড়কে দেখে যেন চোখে মুখে আনন্দের স্রোত উত্তাল হয়ে ওঠে তার। তুষারের সামনেই নিবিড়কে জড়িয়ে ধরে বলে, কত মিস করেছি তোমায়, কেন করতে গেলে এমন? যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কিভাবে থাকতাম? পাগলেও তো নিজে ভালো বুঝে। নিবিড় তাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার ভালো তোমার না বুঝলেও চলবে, নিজের ভালো বোঝার বয়স হয়েছে আমার। নীরা কিছুক্ষণ চুপ থেকে পেটে হাত বুলিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে বলে, তাকিয়ে দেখো তোমার বেবিটাও তোমাকে কত মিস করেছে। পাশ থেকে তুষার নিজের মাঝে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বিড়বিড় করে বলে, তোর বাচ্চা আর তোর আলগা পিরিত বের করছি আমি, শুধু রিপোর্টটা হাতে আসুক। নীরা আবার নিবিড়কে জড়িয়ে ধরে বলে, এতদিন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার, খুব মিস করেছিলাম তোমায়, খুব বেশি মিস করছিলাম।